নমস্কার, আপনারা দেখছেন ডি বাংলা নিউজ, সঙ্গে আমি মানস। মুখোমুখি কিছুক্ষণ অনুষ্ঠানে আজ আমরা একজন বিশিষ্ট অতিথিকে পেয়েছি। তার আগে কি বিষয় নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটি করব সেটা একটু ব্রিফিং করার দরকার আছে। যেটা লোকসভা ভোট অলরেডি এক দফা আজ কমপ্লিট হলো। এ রাজ্যে 7 দফা লোকসভা ভোট হবে, আপনারা সবাই জানেন, আমরা জানি। কিন্তু বিভিন্ন পোলিং এক্সিট পোল কি বলছে, তৃণমূল কতটা ব্যাকফুটে আছে, বিজেপি কতটা ফ্রন্ট ফুটে আছে, এই নিয়ে মূলত আজ আমরা একটু আলোচনা করব। যে বিজেপি এই রাজ্যে এবছরের যে এক্সিট পোলগুলো আসছে, সেই পোলগুলো থেকে যে ট্রেন্ড উঠে আসছে, সেই ট্রেন্ড যদি কিছুটা বজায় থাকে, সেক্ষেত্রে বিজেপি কিন্তু নাম্বার 1 দল হতে চলেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যদি নাম্বার 1 দল বিজেপি এ রাজ্যে হয়ে যায় লোকসভা ভোটে, আগামী 26-এর বিধানসভা কি হতে যাচ্ছে, বা এই তৃণমূল কবে থেকে ভাঙন শুরু হবে, বা তৃণমূলের পরিণতি আসলে কি হবে, তৃণমূল কি ফিরে আসতে পারবে যদি এই লোকসভা নির্বাচনে তৃণমূলের সিট বিজেপির সিটের সংখ্যা থেকে কম হয়, সেক্ষেত্রে তৃণমূলের অবস্থা এ রাজ্যে কি হতে থাকবে, আমলারা কোন দিকে যেতে শুরু করবে, এই গোটা বিষয় নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব। মূলত এক্সিট পোলের যে ট্রেন্ড আসছে, সেই ট্রেন্ডগুলো নিয়ে আমরা আলোচনা করব যে এই রাজ্যে বিজেপি এবং তৃণমূলের ভবিষ্যৎ কী, এবং পাশাপাশি কংগ্রেস, সিপিএম বা আইএসএফ এদের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে যদি লোকসভার এই এক্সিট পোল কিছুটা হলেও খাটে। সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে আমরা এই মুহূর্তে পেয়েছি রাজনৈতিক বিশ্লেষক অচ্যুত চন্দ্র। অচ্যুত, ডি বাংলা নিউজে আপনাকে স্বাগত। যে বিষয়টি নিয়ে আজকে দাদা আলোচনা করব, যে সমস্ত আমরা দেখছি ভোটের আগে বিভিন্ন জায়গায় এক্সিট পোলগুলো সামনে আসে, সেই পোলগুলো থেকে কিছুটা নির্ধারণ করা যায় যে ভোটে কি রেজাল্ট হতে যাচ্ছে। এবারের লোকসভা ভোট অর্থাৎ 2024-এর যে লোকসভা ভোট, তার আগে পশ্চিমবাংলা কিন্তু এবারে গোটা ভারতবর্ষের কাছে একটা তাকিয়ে থাকার বিষয় আছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্বচ্ছ মুখ, তিনি যেমনটা একদম সরাসরি প্রধানমন্ত্রীকে যেভাবে আক্রমণ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে যেভাবে আক্রমণ করেন, বলা যেতে পারে ভারতবর্ষের একটা বিজেপি বিরোধী মুখ বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ম্যাজিকে, কোন ফিগারে, এই যে তৃণমূলীরা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার দিল্লি, তৃণমূল দিল্লি শাসন করবে, দেশ শাসন করবে, এই এক্সিট পোলগুলো যা আসছে যদি কিছুটা হলেও খাটে, তৃণমূলের পরিস্থিতি কি হতে পারে, বা তৃণমূল যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ধরে রাখলে বিজেপির কি অবস্থা হতে পারে এ রাজ্যে, কি মনে হয়? দেখো মানুষ, প্রথম কথা হচ্ছে যে ওপিনিয়ন পোল যেটা বেরোচ্ছে বাজারে, আমিও দেখেছি অনেকগুলো চ্যানেল এখন হয় দুজনকে কাছাকাছি রাখছে, নইলে বিজেপিকে একটু এগিয়ে রাখছে। তৃণমূলকে এগিয়ে রেখেছে আমার চোখে পড়েনি। এখন এই পশ্চিম বাংলার ইলেকশনটা, মানে আমার জ্ঞান তো যবে আমার প্রাপ্তবয়স হয়েছে, জ্ঞান হয়েছে, রাজনৈতিক জ্ঞান, এটা এটা একটা অদ্ভুত সিস্টেমে চলে, যার নাম দেওয়া হয়েছিল মেশিনারি। এই মেশিনারি কনসেপ্ট বা কথাটা আসে বাম জামানায়। ভারতবর্ষে অনেক জায়গায় আমি ইলেকশনের সময় কখনো হয়তো ছিলাম বা চোখে দেখেছি বা শুনেছি, যেখানে গণতন্ত্রের বাইরে যে লোকের ওপিনিয়ন আর লোক যে ভোট দান করে, আগে কি হতো না আমাদের ছোটবেলায় শুনেছি, কিন্তু আমি যতদিন জ্ঞানোদয়ী করছি, অন্যান্য রাজ্যে ভোট দান নিয়ে অতটা তিক্ততা নেই। তো এই রাজ্যে সেটা চলছে গত 50 বছরের ওপরে। মানে 2011-র ইলেকশনটা আমি দেখেছি, মানে আমার দেখা সবচেয়ে ভালো অর্গানাইজড এবং কঠোরভাবে চালানো, কিন্তু সেটা ওই একবারই দেখেছি। মানে আমার জ্ঞানত, আমি ভোট দিচ্ছি সম্ভবত 85 সাল থেকে। তো এই ইলেকশন 2011-র একটা পুরো ট্রানজিশন ছিল, একটা 34 বছরের রুল থেকে একটা নতুন পাওয়ার আসে। এইবার এই এক্সিট পোল বা ওপিনিয়ন পোল 2021-এও
ওপিনিয়ন পোলে কিন্তু বিজেপিকে একটা সুযোগ দেওয়া হয়েছিল যে ওদের একটা চান্স আছে। একদম অনেক 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 হ্যাঁ। এক্সিট পোলে সেটা তো এসেছে। ওদের সে বিজেপি পার্টি হয়তো ক্লেম, ওটা তো রাজনৈতিকভাবে সবাই ইলেকশনের আগে ক্লেম করেই থাকে 200 পাবে, কিন্তু অনেক এক্সিট পোলও ওদের 150-র ওপরে একটা সম্ভাবনা দেখিয়েছিল। তো আমরা যদি 2021-এর আবার বিজেপির হারটা, আমার ব্যক্তিগত মত হয়েছে এই যে বাংলার যে ইলেকশন মেশিনারি সিস্টেমটা, বিজেপি হেরেছে, মেশিনারি সামলাতে পারেনি। আমি এখনো মনে করি না বিজেপি অত খারাপ করেছে, মানে যতটা দেখায়। আমরা যদি অ্যানালাইজ করে দেখি 2018-এ যে ওরা যে প্রথম ভালো রেজাল্ট করলো, যে 18টা লোকসভা ইলেকশনে যেতে, তাতে 39% ভোট টানে ওরা। এই যে বাকি টিএমসি যে ওখান থেকে ছিনিয়ে নিল সিপিএম কংগ্রেসের ভোট শেয়ারটা, যেটা ওরা দুজনে পেয়েছিল বোধহয় সম্ভবত 8-9% 2019-এ, সেইটা ওরা নেমে গেল। এখন এটা রাজনৈতিক খেলা না মেশিনারি, সেটা অ্যানালিসিসের ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে ইলেকশনটা, হ্যাঁ, এই মেশিনারি কনসেপ্টে বিজেপি যে এই ইলেকশনে 21-এর থেকে আরো ভালো সাজাতে পেরেছে, সেটা আমার চোখে এখনো ভালোভাবে এই পড়েনি। যার প্রশ্নটা খুব জানতে ইচ্ছে করে যে 2021-এর আগে কিন্তু বিপুল পরিমাণে একটা উন্মাদনা দেখা গেছিল পশ্চিমবাংলা, যে বিজেপি আসছে। তৃণমূলের বহু নেতারা কিন্তু বিজেপিতে জয়েন করেছিল, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জিতেন তিওয়ারি, অনেক অনেক বড় বড় নেতারা, এবং বেশ কিছু নেতারা আমরা দেখেছিলাম পাঁচিলের উপর বসে আছে, যারা জল মাপছিল যে কোনো দিকে তারা ডলে পড়তে পারে। কিন্তু আশাহত হয়েছে বিজেপি যারা করতে গিয়েছিল বা বিজেপি যারা সমর্থক ছিল, সেভাবে তারা ফল পায়নি। 77-এ তাদের থামতে হয়েছিল। বিষয়টা হচ্ছে যে 2021-এর আগে একটা বিজেপির ঝড় উঠেছিল, 2024-এর আগেও কিন্তু একটা ঝড় আমরা লক্ষ্য করতে পারছি। যে এবারও যে ওপিনিয়ন পোলগুলো আসছে, সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে এবার বিজেপি বেশি হবে। ইভেন ভোট কুশলী যাকে বলা হয় প্রশান্ত কিশোর, যা 2021-এর আগে পশ্চিমবাংলার তৃণমূলের ভোট কুশলী হিসেবে ছিল, তো প্রশান্ত কিশোরও কিন্তু বলেছেন, যে বারবার বলছেন যে এ রাজ্যে প্রথম দল হতে চলেছে বিজেপি। তো 2021-এর আগের ইস্যুটা কি ছিল, যে ইস্যুতে মানুষ ভেবেছিল যে বিজেপি আসবে, আর 2024-এর আগের ইস্যু কি আছে, কতটা স্ট্রং আছে, যে বিজেপি আসার জন্য যথেষ্ট এই ইস্যুটা, ওই ইস্যুটা কতটা ভঙ্গুর ছিল, আসতে পারেনি। এই ইস্যুটা কতটা মজবুত আছে, আসতে পারবে। আমি 2021 কেন, 2019, আমি 2016 থেকেই বলছি। 2016তেও কিন্তু একটা এতটা বিজেপির ওয়েভ ছিল না। 2016-এ কিন্তু কংগ্রেস আর লেফটের যথেষ্ট একটা ওয়েভ ছিল। ইলেকশনটা আমার ব্যক্তিগত মত, যে জিতেছে বা যে হেরেছে হচ্ছে মেশিনারি ম্যানেজমেন্ট। সেটা তো আমরা ক্যামেরায় অত অ্যানালিসিস করতে পারবো না। মেশিনের, সে তোমরা যারা জার্নালিস্ট, সাংবাদিক, তোমরাও জানো, তোমাদের ভাবে তোমরা অ্যানালিসিস করো, আর আমরা যারা অবজার্ভার তারাও বুঝি। তো 2016তেও কিন্তু বিজেপি পিকচারে না থাকলেও কংগ্রেস সিপিএম একটা খেলায় ছিল, এবং একটা আশা করা গিয়েছিল একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আজকে 16 থেকে ইস্যু ওয়েস্ট বেঙ্গলে একটাই ছিল, 16, 19, 21, এখন 24 হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। তার মানে মানুষ, জনগণ, অপোজিশনরা বলছে গভর্নমেন্ট ফেলিয়ার। মানে আশ্চর্যভাবে লোকসভা ইলেকশনে কিন্তু এখানে ইস্যু হচ্ছে স্টেট গভর্নমেন্টের ফেলিয়ার না না, আমি 2021-এর পরে 2024-এ বিজেপির কাছে কিন্তু যথেষ্ট, আমি 3টে ইস্যুর কথা বলবো, যে 3টে ইস্যু নিয়ে তারা গর্ব করতে পারে, তারা বলতে পারে। আমি উন্নয়নের কথা আসছি না, আমি 3 তালাক বিল পাস করা, আমি আসবো 70 ধারা
বিলোপ করা, এই দুটো তো খুব বড়। আর তৃতীয়টা হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা করে দেওয়া। এই তিনটে বৃহত্তর ইস্যু, যে ইস্যুগুলো ভোটের আগে আগে আমরা দেখেছিলাম যে বিজেপি ফলে যথেষ্ট হাওয়া টেনে দিয়েছে। সেই হাওয়ায় কি বাংলাও উড়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? বাংলাতে কিন্তু এটা মাথায় রাখতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ৬৭টা প্রকল্প রানিং রেখেছেন এবং প্রত্যেকটা প্রকল্প কিন্তু জনমুখী। দেখো, বিজেপির পক্ষে পুরোটাই হাওয়া আছে। এই ক্ষেত্রেই বলছি, তোমার যেটা আগে বললাম 38% বিজেপির ভোট আছে। 21-এর ইলেকশনের পর থেকে কিন্তু অনেক কিছু ঘটেছে আমাদের পশ্চিমবাংলায়, বিশেষ করে স্টেট গভর্নমেন্টের এগেনস্টে বিভিন্ন নেতা মন্ত্রী, স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে অনেক রকম জুডিশিয়াল মুভমেন্ট হয়েছে এবং সেটা অনেক জায়গায় প্রমাণিত, অনেক জায়গায় কেস চলছে। তো এটা তো মানুষকে আজকে ডিজিটাল ওয়ার্ল্ড, এ তো পুরোনো দিনে বাম জামানার মতো 3টে কাগজ পড়ে লোকের হতো না। আজকে একটা অর্ধশিক্ষিত বা একটা লেবার ক্লাসেও কিন্তু সে হোয়াটসঅ্যাপ দেখছে, সে ইউটিউব দেখছে। তো এটা ডিজিটাল ওয়ার্ল্ডে খবর ছড়ায় 4 সেকেন্ড। তো লোকে কেউ এবার সরকার পক্ষ ডিফেন্ড করছে ওদের ভাবে যে এই কেস ওরা ভুল নয় বা ওরা এর মধ্যে নয়, কিন্তু মানুষ তো তার নিজের একটা অ্যানালিসিস আছে। মানে আজকে যে যারা আজকে ইউটিউবের সাবস্ক্রাইবার এক একটা ছোট ছোট 2 লাখ, 2.5 লাখ, 4 লাখ, 5 লাখ লোক তো দেখছে। তো এরকম ইউটিউব চ্যানেল কত আছে। এরপর যদি তুমি স্টেট বা ন্যাশনাল লেভেল চ্যানেলগুলো দেখো, তো আজকে রাজ্য সরকারের এখন ডিফেন্সিভ মোডে আছে। তারা এখন ক্রাইসিস পিরিয়ডে যাচ্ছে। তারা নিজেদের কতটা ডিফেন্ড করতে পারবে রাজনৈতিকভাবে। এবার তাদের যেটা সুনাম বা বদনাম হচ্ছে, তারা মেশিনারি এক্সপার্ট। সেটা সত্যি না মিথ্যে সেটা সময় বলবে। কিন্তু আজকে স্টেট গভর্নমেন্ট বা টিএমসি, কারণ বিজেপির পক্ষে যদি এই ইলেকশনটা সেন্ট্রাল ইস্যু নিয়ে হতো, তাহলে বিজেপির বিরুদ্ধে কিছু দাঁড় করানো মুশকিল হতো। কিন্তু এই রাজ্যে যেটা বলছিলাম, 50 বছর ধরে সব ইস্যুতে ভোট হয় না। এখানে আরেকটা ফ্যাক্টর থাকে মেশিনারি। কিন্তু আজকে মোদি সরকারের 10 বছরের পারফরমেন্সে তুমি 3টে ইস্যু বললে আমি 30টা ইস্যু দেখিয়ে দিতে পারি। ওদের দুর্দান্ত পারফরমেন্স। কেউ পারফেক্ট হয় না। আজকে পরীক্ষা দিতে গেলে আমরা ধরি যে 70 পেরেছে, তার মানে সে ভালো ছাত্র। কিন্তু যে 90-85 পায় তো সে তো ব্রিলিয়েন্ট। কিন্তু 75-80 হলে তো সে খারাপ নয়। তো আজকে বিচারের মোদি সরকার স্কোর করছে আমার অ্যানালিসিসে 80+। মানে একটা সরকার চালাতে এত ম্যানেজমেন্ট, তার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। আমি তো নম্বর দেবো 80% ডিপার্টমেন্ট ওয়াইজ ফাংশন। কিছু যে ফেলিয়ার নেই আমি বলবো না, আমায় বলতে গেলে আমি অনেক কিছু খুঁজে বার করতে পারি এই জায়গাগুলো আরো ভালো হতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু বা মোদি সরকারের গভর্নেন্সের ইস্যুতে অপোজিশন পার্টি, যার জন্য ওরা খেই হারিয়ে ফেলছে, ইস্যু ট্যাকেল করতে পারছে না। এই রাজ্যে ওই ইস্যুর ওপর কি ভোট হবে না, এটা যেরকম দেখে আসছি লড়ালড়ি, মারপিট। এক ধরনের বিশ্লেষকরা বলছেন বা মানুষের মুখে ঘুরছে যে এই রাজ্যের মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর। সেই জায়গায় দাঁড়িয়ে বরাবরই আমরা দেখেছি বিজেপি কিন্তু যথেষ্ট সাম্প্রদায়িক তাস খেলে ওরা বেরিয়ে যাচ্ছে, সব জায়গায় হিন্দুত্বের ভোটটা ধরে বেরিয়ে যাচ্ছে। এই রাজ্যের মুসলিমরা বিজেপির জন্য কতটা প্রতিপক্ষ বলে মনে হয় মুসলিম ভোটটা? এটা একটা নারেটিভ বা পারসেপশন আছে, হয়তো কিছুটা সত্যি, হয়তো বলছেন ভোট অ্যানালিসিস তো দেখা যাচ্ছে। মুসলিমরা বিজেপিতে ভোট দিচ্ছে। হ্যাঁ, মুসলিমরা যদি 2021-এর তুমি ভোট অ্যানালিসিস করো, বিজেপি যে ভোট পার্সেন্টেজ পেয়েছে, টোটাল যে ভোট পড়েছে, তার মধ্যে মাইনরিটি ভোট আর মেজরিটি ভোট যে পড়েছে, তাতে যদি আমরা অ্যানালিসিস করে দেখি, দেখা যাচ্ছে মাইনরিটি ভোট ব্যাংক বিজেপির বিরুদ্ধেই গেছে। এটা এই রাজ্যের ক্ষেত্রে বলছি, আমি এই রাজ্যের কথাই বলছি।
এইবার রাজ্যে বিজেপি আসার সম্ভাবনা কতটা আছে? কিন্তু আজকে এটা তো কেন্দ্রীয় ইলেকশন, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে 10 বছরের পারফরমেন্স, সে যদি কিছু করে থাকে তার বেনিফিশিয়ারি কিন্তু সবাই। সেখানে জাত, ধর্ম, কাকে ফর্সা দেখতে, কাকে কিরম দেখতে, তার উপর কে মহিলা কে পুরুষ, হ্যাঁ মহিলাদের ওপর আলাদা স্কিম হয়েছে ডেফিনেটলি, তো সবাই তো বেনিফিট পেয়েছে। এবার কোশ্চেনটা হচ্ছে যে যে ভোটার, তার মধ্যে তার অ্যানালিসিস হচ্ছে যে সে যেটা পেয়েছে সেটা সে কতটা ভোট ব্যাংকে কৃতজ্ঞতা দেবে, সেটা দেখার বিষয়। কিন্তু আজকে যদি দেখা যায় যে আজকে গুজরাট বা ইউপি, যেখানে দুটো মেজর সরকার চলছে অনেক দিন ধরে, সেখানে কিন্তু আমি এগুলো ক্যামেরায় কোট করব না, কিন্তু সেখানে আমার মাইনরিটি অনেকের সাথেই কথা হয়েছে, তারা প্যারামিটার্স ওয়াইজ যেরকম গভর্নমেন্ট পারফরমেন্সে যারা শিক্ষিত, নিজেরা অ্যানালিসিস করে, তারা বলেছে যে গভর্নমেন্টগুলো দারুণ। মানে আমি মোদী সরকার বলছি না, আমি স্টেট গভর্নমেন্ট গুজরাট বা ইউপিতে আমি গিয়ে দেখেছি, আমি অনেক মাইনরিটির থেকে সরকার পক্ষে কথা বলতে দেখেছি, কিন্তু তারা ভোট দেয়নি, তারা পাওয়ারে এসেছিল, পাওয়ারে এসে তার পারফরমেন্স দেখে বলছে না এরা ব্যালেন্সড। সেইটা কি রাজ্যের 2024-এর ক্ষেত্রে আপনি যে 10 বছরের পারফরমেন্স বললেন বিজেপি, সেদিকে যাবে না 11 বছর বা 12 বছর প্লাস মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেদিকে যাবে? মানে মমতা ব্যানার্জির উন্নয়ন হয়েছে ওনার বা ওনার পার্টির ক্লেম, বিরোধী বলছে হয়নি, কিন্তু এই ইলেকশনটা স্টেট গভর্নমেন্টের পারফরমেন্সের রেজাল্ট নয়, এটা হবে সেন্ট্রাল পারফরমেন্সের উপর ইলেকশন। কিন্তু যেটা বারবার বলছি, এখানে খুব বাইপোলার ইলেকশন, মেশিনারি ওরিয়েন্টেড ইলেকশন, এখানে সবসময় ইস্যু বেসড ইলেকশন হয় না। তো সেইটা মোদি গভর্নমেন্টের পারফরমেন্স এবং ওদের ব্র্যান্ডিং কিছু পার্সেন্টেজ হলেও এই রাজ্যে ভোট এফেক্ট করবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে বিজেপি এ রাজ্যে তাহলে টিএমসি থেকে বেশি আসন পেতে চলেছে, পাচ্ছে? এখন অবধি ইন্ডিকেশন তাই বলছে। সেক্ষেত্রে একটা একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে উনি 30টার উপরে সিট পাবেন, 30টার উপরে সিট পাওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছে এবং যথেষ্ট ইউনাইটেড করে দলটা চালাচ্ছে, এবং যে মাইনরিটি ভোট যার উপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু এখন যথেষ্ট সেটা ধরে রাখতে সক্ষম হয়েছে এখনো পর্যন্ত। সেই জায়গা কিন্তু বিজেপি ফাটল ধরাতে পারেনি। আমার প্রশ্ন হচ্ছে, যদি বিজেপি এবারও পিছলে যায়, আর কি বিজেপির এ রাজ্যে কোনো সম্ভাবনা আছে? অনেকেই বলছে যদি এবারে বিজেপি পা পিছলে যায় বা এবারে বিজেপি ফল ভালো না করতে পারে এ রাজ্যে, তাহলে আর কোনোদিন এ রাজ্যে বিজেপিকে নিয়ে ভাবা চলবে না, বিজেপি সাবস্টিটিউট দল আবার বানাতে শুরু করতে হবে। সেটা হতে পারে বামেরা, যেহেতু এই মুহূর্তে বামেরা অস্তিত্ব নেই বললেই চলে, একটা নতুন টিম তুলে আনার চেষ্টা করছে। কংগ্রেস তো নেই বললে চলে, কংগ্রেসের আর কোনো নতুনও নেই পুরাতন নেই, যে কজন আছে সেই কজনই আছে। সেক্ষেত্রে মানুষের ভাবনা চিন্তায় নতুন কোনো দল আসবে আগামী দিনে, এটা এক শ্রেণীর মানুষের ধারণা যে এবারে যদি বিজেপি 24-এ সেই রেজাল্টটা আশানুরূপ রেজাল্ট না করতে পারে, আপনার কি মনে হয় বিজেপি যদি 24-এও ভালো রেজাল্ট না করতে পারে, কি 26-এ কোনো অপশন আর খোলা থাকবে? দেখো মানুষ, যেটা আমার ব্যক্তিগত মতামত, বিজেপি তোমার কথা পা পিছলে যায় 24-এর, আমি যদি কথার কথা যদি সত্যিও হয়, বিজেপি কিন্তু তার 38 থেকে 40% ভোট হারাবে না। এটা আজকের বাজারে এটা কি 24-এর ভোটের পরে কি 26-এর ভোটের দিকে যখন এগোনো হবে তখন কি এইটাকে ধরে রাখতে পারবে? মানুষ তো আশা করেছে, একের পর এক আশা করছে, আশাহত হচ্ছে।
এখন এবং যখন দেখা যাবে যে এই মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোটকে কোনোভাবে আর ফাটাতে পারছে না, তো আগের যে সমস্ত নেতাগুলোকে সামনে নিয়ে এসেছিল, এখন সে সমস্ত নেতাগুলো আর নেই বিজেপিতে, লক্ষ্য করুন। এখন নতুন নেতা সুকান্ত, শুভেন্দু, অন্যান্য নেতাগুলো, আগে যে সমস্ত নেতাগুলো সামনে নিয়ে যাদেরকে নিয়ে দিলীপ ঘোষের নেতৃত্বে চলছিল রাজ্যে, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা ঠিক এখানেই, যদি এবছরেও এই 24-এর ভোটেও আশানুরূপ ফল না করতে পারে, তাহলে মানুষকে ধরে রাখবে কি করে রাজ্যে? মানুষ 24-ও দেখে নিল, 21-ও দেখে নিল। শুনো, এই রাজ্যের পরিস্থিতি পুরো সব পার্টি নিয়ে যদি রাজনৈতিক নেতাদের বিশ্লেষণ করা হয়, একমাত্র মাননীয় মমতা ব্যানার্জি ছাড়া কেউ আর মুখ নয়। কারণটা কি? প্রথম সবচেয়ে পুরনো পার্টি কংগ্রেস পার্টি, সে অলরেডি বহু বছর হয়েছে, খালি পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষেই সে অর্ধেক অফিসে তালা মেরে দিয়েছে, কারণ ব্যক্তি কেন্দ্রিক পার্টি হয়ে গেছে। তারা আর নতুন লিডারশিপ তৈরি করেনি। পরের হচ্ছে যারা 34 বছর চালিয়েছে, সেখানেও এখন জানি না বিমানবাবুর কত বয়স হবে, 80 তো ওপরে হবেই, 85, এখনো বামফ্রন্ট চেয়ারম্যান কিন্তু বিমানবাবু। তার মানে এটা বিজেপি বা মমতা দি বা টিএমসি বা এনি রাজনৈতিক পার্টিগুলো নতুন নেতৃত্ব তৈরি করেনি। ইদানিং সিপিএম এর দেখছি 2-3টে ইউথ লিডার উঠছে, কারণ সিপিএম এর ঘর ফাঁকা। কংগ্রেস একমাত্র অধীর চৌধুরী, বাকিরা টিএমসিতে চলে গেছে। মমতা ব্যানার্জি নিজেই বলেছেন আগের ইলেকশনে 294টার মুখ আমি। তার মানে আজকে ধরো কথার কথা বলছি, মমতা ব্যানার্জি বললেন যে আমি রাজনীতি থেকে রিটায়ারমেন্ট করব। তুই বলতে পারো কোন পার্টি বা কোন নেতা এক কথায় বলতে পারে আমি এই ইলেকশন জিতে আমি চিফ মিনিস্টার হব? অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ফ্যামিলির লোক হয়ে দাঁড়িয়ে, আমি আজকে অভিষেক ব্যানার্জি যদি অপোজিশনে থাকে, পাওয়ারে থাকা মেশিনারি পুলিশ ব্যবহার করা, আর অপোজিশন থেকে মমতা ব্যানার্জির মতো উঠে আসা, সেইটা কি অভিষেক ব্যানার্জি হয়েছে? সেটা সময় বলবে। না, আপনি আমাকে একটা কথা বলুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর ভোটের আগে অ্যাক্সিডেন্ট ঘটে, গোটা পশ্চিমবাংলায় প্রচারের মুখ কিন্তু অভিষেক ছাড়া কেউ ছিল না 2021-এর আগে। গোটা প্রক্রিয়াটা কিন্তু সামলেছে পরীক্ষিত টেস্টেড নেতা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে কিন্তু দেখিয়ে দিয়েছে, কোনো মুখকে ব্যবহার করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এনজিও, তিনি বিভিন্ন নিজের অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন নন্দীগ্রামে, সেটা নিয়ে ব্যস্ত ছিলেন। পাশাপাশি অ্যাক্সিডেন্ট, সাংঘাতিক একটা পরিস্থিতি। গোটা একটা রোলিং পার্টি ভোট ব্যাংক ধরে রাখা, ক্ষমতা ধরে রাখা ছোটখাটো কথা না, সেটা কিন্তু একা সামলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো টেস্টেড, তো কেন ওর উপর ভরসা করা যাবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় সামলেছে একটা অ্যাডমিনিস্ট্রেশন, মানে আমি কর্পোরেট ভাষায় বলছি, সিও আছে, সিওর অবর্তমানে অ্যাসিস্ট্যান্ট যে সিও, সে অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছে। কিন্তু তুমি যেটা বলছো অভিষেক ব্যানার্জি পার্টিটা চালিয়েছেন ইলেকশনের সময়, অভিষেক ব্যানার্জির এখনো চ্যালেঞ্জটা ফেস করতে হয়নি, কারণ মমতা দি আছেন। আমার বক্তব্য হচ্ছে, আমরা যে আলোচনাটা শুরু করলাম, সেখানে যে এই রাজ্যের বিজেপির মুখ কোথায়? এই রাজ্যে মমতা ব্যানার্জি ছাড়া কারোর মুখ নেই। ইদানিংকালে অভিষেক ব্যানার্জি যে কোনো কারণে মিডিয়া হাইলাইট হয়ে গেছে। একটা, মমতা ব্যানার্জির ভাইপো, দ্বিতীয়ত উনি সেকেন্ড ইন কমান্ড টিএমসি পার্টিতে। একটা তো মানবে যে মিডিয়া কাভারেজ একটা ফ্যাক্টর করে, কিন্তু আজকে অভিষেক ব্যানার্জি নেতৃত্ব পেয়ে গেছে, কিন্তু অভিষেক ব্যানার্জির নেতৃত্ব টেস্টেড হবে কোনো ক্রাইসিস টাইমে, যেটা মমতা ব্যানার্জি 40 বছর দিয়ে ক্রাইসিস পেরিয়ে নিজেকে এস্টাবলিশ করেছিলেন। আমি এখানে অভিষেক ব্যানার্জি ব্যক্তিকে আলোচনা করছি না, আমি বলছি সর্বপার্টি। কোন পার্টি? বিজেপি নতুন, মানে বিজেপির বয়স ওয়েস্ট বেঙ্গলে
কতদিন আমরা দেব, 10 বছর। 2016-তে ওরা একটু প্রথম হাইলাইটে এলো, তো তার মধ্যে ওদের তো বিজেপির অস্তিত্ব ছিল না। তিনটে বিধানসভা পেল। তার মধ্যে মাঝে তোমার যেটা বললে যে টিএমসি থেকে কিছু লিডার শুভেন্দু এসে জয়েন করলো, আবার কিছু আবার ফিরে গেল। তো বিজেপির 10 বছর টাইম পেয়েছে নেতৃত্ব, সেইভাবে হয়তো এখনো দেখো কোথায় নেতৃত্ব বেরিয়ে আসবে আমরা জানি না, কিন্তু যখন তুমি লোককে সুযোগ দেবে, আগে বিজেপির গত ইলেকশনে যদি 290টার ইলেকশন মানে ক্যান্ডিডেট দিয়ে থাকে, তার মানে 290 জনের একটা সুযোগ দিয়েছিল, তার মধ্যে আমাদের হয়তো চোখে পড়েনি। নেক্সট 290 আসবে। গণতন্ত্রের সবচেয়ে মজা হচ্ছে গণতন্ত্রকে তৈরি করতেই থাকে, আর দেখবে যত ক্রাইসিস আসবে তত লেভেল, তত চ্যালেঞ্জিং লিডারশিপ উঠে আসবে। খুব স্মুথলি চললে কোনো পার্টি, সেই পার্টির নেতৃত্ব ডেভেলপ হয় না। ক্রাইসিস হলেই তখন ট্যালেন্ট বেরিয়ে আসে, নেতৃত্ব বেরিয়ে আসে। সেক্ষেত্রে যদি যদি দেখা যায় 24-এ বিজেপি ভালো ফল করবে, তৃণমূলের কি পরিস্থিতি হতে পারে? তৃণমূলের পরিস্থিতি দেখো, আমি তো আর ইন্টারনাল ব্যাপার নিয়ে বলতে পারি না, কিন্তু তৃণমূলের ডেফিনেটলি আমাদের যা কানে ইয়ে আসে, একটা ভেতরে একটা disturbance আছে। বিজেপির যে শুভেন্দু থেকে শুরু করে সবাই যেটা আশা করে আছে যে বিজেপি ফল ভালো হবে, তৃণমূল ভাঙতে শুরু করবে, বেশ কিছু সংখ্যক এমএলএ এমপি বেরিয়ে তারা বিজেপি যাওয়ার চেষ্টা করবে, আইদার অন্যান্য জায়গায় ছিটকে যাবে, তাতে লাভবান হবে বিজেপি, এবং 25-এর শেষের দিকে তাদেরকে সরকার ফেলে দিতে সুবিধা হবে। এটা কি বাস্তবে হওয়া সম্ভব? দেখো, রাজনীতিতে সবই অবাস্তব, আর বাস্তব হতে 48 ঘন্টা লাগে। আমরা কি মহারাষ্ট্রে ভেবেছি যে বাল ঠাকরের পার্টি, যাকে পুজো করা হতো, মানে সে খালি নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন প্রায় বলা যায় ধর্মগুরুর তার স্টেটাস, সেই ফ্যামিলি ভাঙতে পারে আমরা কি ভেবেছি? তো রাজনীতি এমন জিনিস, এই পার্মানেন্ট বন্ধু বা পার্মানেন্ট এনিমি নেই। আজকে টিএমসি থেকে প্রথম যে টিএমসি ফাউন্ডেশন, যে কোর টিমটা 1998 টিএমসি ফাউন্ডেশন, যে কোর টিমটা হয়, আজ কোর টিম থেকে তারপর যদি পরবর্তীকালে টিএমসির লড়াই নন্দীগ্রাম, সিঙ্গুর, যারা কোর টিম সেই সময় ছিলেন মমতা ব্যানার্জির সাথে, আজকে রাজনীতি কিন্তু যারাই করছে তারা জানবে তারা একটা অ্যাম্বিশন নিয়ে করছে। ওই শুভেন্দু অধিকারী কতটা এই মুহূর্তে বিজেপির মুখের আছে? আমার তো মনে হয় ওই এখন মুখ, মানে নাম্বার ওয়ান মুখ, কারণ ওর রাজনৈতিক এক্সপিরিয়েন্স বিজেপির যত নেতা আছে তাদের থেকে, ও অপোজিশন থেকে পাওয়ারে গিয়ে আবার অপোজিশন, তো এই সাইকেলটা দেখে নিয়েছি। এই যে তোমাকে বলছিলাম না যে নেতৃত্ব, হ্যাঁ মানে আমি নাম করতে ভুলে গেলাম, শুভেন্দু অধিকারী, ওর ম্যাচুরিটির সাথে অন্যজন যে বিজেপির নিয়ে নতুন জয়েন করছে বা টিএমসি নতুন জয়েন করছে, কংগ্রেসের, সেটা ম্যাচ করতে পারে না। আজ মমতা ব্যানার্জির সাথে কম্পেয়ার করার মতো রাজনৈতিক এক্সপিরিয়েন্স শুভেন্দু, কারণ ও একটা মুভমেন্টের লিডারশিপ দিয়েছে। এখন যেভাবে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা 11-র আগে আমরা হিংস্র বিরোধী দলনেত্রী দেখেছিলাম, শুভেন্দু অধিকারীকে তার থেকে কি বেশি হিংস্র মনে হচ্ছে এই মুহূর্তে? যেখানে যাচ্ছে প্রচুর মানুষ শুভেন্দুর পিছনে দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা প্রশাসক টিম নিয়ে যতটা না মানুষ টানতে পারছে শুভেন্দু অধিকারী আরও 48 ঘন্টার নোটিশে বেশি মানুষ চলে আসছে। এটা কি একটা আগামী দিনে কোনো সংকেত? দেখো, এইটা তো তোমার আগে বললাম, অ্যান্টি এস্টাবলিশমেন্ট যথেষ্ট ওয়েভ আছে এই বাংলায়। শুভেন্দু সেই অ্যান্টি এস্টাবলিশমেন্টের এখন লিডারশিপ দিচ্ছে বা বিজেপি দিচ্ছে। এই রাজ্যের এখন কংগ্রেস বা সিপিএম এর সেই জায়গা নেই। তো অপোজিশন বলতে স্টেট গভর্নমেন্টের একমাত্র এখন ব্যক্তি ফেস হয়ে গেছে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী, এবং ভারতীয় জনতা পার্টি হিসেবে মেইন অপোজিশন পার্টি।
তো যত লোক হচ্ছে, লোকের তো ক্ষোভের তো ব্যাপার আছে। তারপর আজকে বিজেপির ওই বললাম ডিজিটাল ওয়ার্ল্ড, লোক হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক সব দেখছে। আজকে কত পশ্চিমবাংলার ছেলে মেয়েরা বাইরের জগতে গিয়ে চাকরি করছে, তারা তো অন্যান্য রাজ্যে গিয়ে জেনে এখানে এসে কম্পেয়ার করবে যে আমার পশ্চিমবাংলা অনেক ভালো না, যে রাজ্যে সে। আজকে শিক্ষিত ফ্যামিলির লোকরা যারা বাইরে যেত, তারা ঘুরে এসে বলতো যে ওখানকার ভালো না এখানকার। আজকে তো সেটা আটকে নেই। আজকে তো আমাদের শ্রমিকরাও বাইরে যাচ্ছে লাখে লাখে। তো তারা তো, তাদের তো ফ্যামিলি জানবেই, তারা তো ভিডিও কল করছে, তারা তো হোয়াটসঅ্যাপ করছে। তো আজকে কিন্তু ইনফরমেশন আর নলেজ তুমি আটকে রাখতে পারবে না। লোকে তোমার সামনে হয়তো মুখ বুজে থাকতে পারে, কিন্তু তার কাছে কিন্তু ইনফরমেশন আর নলেজ পৌঁছে গেছে। আপনাদের যারা আপনারা রাজনীতি নিয়ে চর্চা করেন, আপনাদের প্রেডিকশন কি? এবার কি সত্যি বিজেপি একটা সুযোগ পাচ্ছে এ রাজ্যে? প্রধান দল আমার বিজেপির, আমি বলছি 21-এও সুযোগ পেয়েছিল, বিজেপির চান্স খুবই ভালো ছিল, আসেনি। এবার কি আসেনি। আমি বললাম এই রাজ্যের ইলেকশনটা একমাত্র বিজেপি বা ইলেকশন কমিশন বা কে কত মেশিনারি ম্যানেজমেন্টে সাকসেসফুল হয়, কারা হবে? সেটা তো ইলেকশনের দিন বোঝা যাবে। ইলেকশন মেশিনারি ম্যানেজমেন্টটা তো ওপিনিয়ন পোলগুলো তো বলছে বিজেপি বা বেশি সিট। দেখো, কি ভাবছেন? তুমি যদি কোনো সময় মানুষের ওয়েভ ঢল আসে, তখন সব ম্যানেজমেন্ট ফেল করবে। সে তো সিপিএমও হেরেছিল 2011, এমনি হারেনি, গোহারা। ইন্দিরা গান্ধীও হেরেছিলেন 77-এ। মানুষ যখন রেগে বা একদম তেতে পুড়ে যাবে, সেইটা কি সন্দেশখালী ঘটনা থেকে, শীতলকুচি থেকে একই বলে? সন্দেশখালী নয়, এই রাজ্যে রাজ্য গভর্নমেন্টের অনেক কিছুই আজকে ওপেন হয়ে গেছে। তাদের অনেক কিছু, অনেক এখন লিস্ট করতে গেলে ফেলিয়ার। আজকে আজকে ধরো এত টাকা লুট, এগুলো আমরা অস্বীকার করবো কি করে? এ তো চোখে দেখছি, ক্যামেরায় দেখছি। আজকে কি আপনার কি মনে হয় না যে এত এত দুর্নীতি সামনে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের নজর ঘোরানোর জন্য, যেটা বিরোধীরা দাবি করছেন যে এ রাজ্যের তৃণমূল নজরটা ঘোরানোর জন্য বারবার দিল্লির দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, মানুষকে বুঝিয়ে দিচ্ছে তো আপনাদের এই টাকা দেয়নি, ওই টাকা দেয়নি, সেই টাকা দেয়নি, এত টাকা আটকে দিয়েছে, বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। এটা কি শুধু মুভমেন্টটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য? অথচ এত এত দুর্নীতি, এত কিছু সামনে এলো, যেগুলো আমি বলছি একদম সামনে এসে গেছে। দেখো, রাজনীতিতে তো অস্তিত্ব রাখার জন্য যে পার্টি হোক সে তো নিজে লড়বেই। সেটা কি মানুষ সত্যিকারের বুঝবে বলে মনে হচ্ছে? না, আমি লেবার ক্লাস লোকদের সাথে কথা বলেছি, গ্রাম বাংলায় কথা বলেছি। এখন বললাম না, ডিজিটাল ওয়ার্ল্ড, তুমি আটকাতে পারবে না। এই পুরনো লেফট জামানায় লেফট যে রুল করে গেছে, তখন ইনফরমেশন টেকনোলজি ছিল না। তোমার একটা উদাহরণ দিচ্ছি, একটা খুব ভালো এক্সাম্পল। এই যে পাকিস্তান বালাকোট স্ট্রাইকের পর ইন্ডিয়ায় স্ট্রাইক করলো, কাউন্টার অ্যাটাক করলো, আমাদের একটি জেট শটডাউন হয়ে একটি পাইলট প্যারাশুট নিয়ে ল্যান্ড করলো পাকিস্তানে। তার কয়েকদিনের মাথায় পাকিস্তান বাধ্য হলো ফেরাতে। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, পাকিস্তান অত তাড়াতাড়ি ছেড়ে দিত না। কারণ ইন্টারন্যাশনাল কিছু আইন আছে, যতক্ষণ না তোমার যুদ্ধ ডিক্লেয়ার হচ্ছে, তুমি কারোর সৈন্যকে আটকে রাখতে পারবে না একটা সময় অবধি। এবার পাকিস্তান তো বলেই দিতে পারতো যে ও এখানে ল্যান্ড করেনি বা ও মারা গেছে। প্রবলেমটা হচ্ছে ওর ল্যান্ডিং এর সময় ওই লোকাল গ্রামের লোকরা ভিডিও করেছে, ওটা ভাইরাল হয়ে গেছে সারা পৃথিবীতে কয়েক লাখ। পাকিস্তান অস্বীকার করতে পারে। এটা তো ভাই উদাহরণ দিলাম, ডিজিটাল ওয়ার্ল্ড ইনফরমেশন এত ডেঞ্জারাস বা এত সুবিধে। তো তুমি যখন পাকিস্তানের একটা
পাইলট ল্যান্ড করছে সেই খবর আমার গ্রামে চলে আসছে। রাজনৈতিক নেতারা যদি ভাবে সবাই বোকা, সে আমি যে পার্টিও, এখন ওরা ভাবছে সেই 70 দশকের রাজনীতি, লোককে বলে যাবে আর লোক গিলে নেবে আর সত্যি এরা ভগবান। ও জামানা নেই। তার মানে আপনাদের আশা বিজেপি? আমি ব্যক্তিগতভাবে মনে করছি বিজেপির ভালো রেজাল্ট করবে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম অচ্যুত চন্দ্র, রাজনৈতিক বিশ্লেষক। তিনি এই রাজ্যের মূলত যে ওপিনিয়ন পোলগুলো আসছে সারা ভারতবর্ষের তাবড় তাবড় যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে, যারা এই সমস্ত ওপিনিয়ন পোলগুলো করেন, রিসার্চ করেন, তারা কিন্তু যে ওপিনিয়ন পোল সামনে নিয়ে এসছে সেখান থেকে দেখা গেছে বেশ 10টি থেকে 11টি প্রথম সারির চ্যানেলগুলো তারা কিন্তু বলছেন যে এ রাজ্যে বিজেপি যা ফল করেছিল তার থেকে ভালো ফল করবে, অর্থাৎ প্রায় 20 থেকে 28-এর মধ্যে বিজেপি থাকবে তেমনটা বলছে। যদিও একদম সর্বশেষ 3টি ওপিনিয়ন পোল সামনে এসছে, সেখানে কিন্তু তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। অচ্যুতদার সঙ্গে যে কথা বলে আমরা আলোচনা বুঝতে পারলাম যে মানুষ এবারে বিজেপির দিকে কিছুটা হলেও এগিয়েছে, কিন্তু পাশাপাশি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যথেষ্ট উন্নয়ন করেছেন, মানুষের উপকারে এসেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে হাড্ডাহাড্ডি একটা লড়াই মানুষ দেখতে পাবে 4 জুন, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তৃণমূলের দিকে যতটা পাল্লা ভারী আছে, বিজেপির দিকে একটু হলেও পাল্লা ভারী আছে। ওপিনিয়ন পোলটা যেমনটা বলছে, সেই ওপিনিয়ন পোল অনুযায়ী যদি কিছুটা খেটে যায়, সেক্ষেত্রে বিজেপি যদি এ রাজ্যে একটু ভালো ফল করে, তাহলে 2026-এর ভোট কী হতে পারে, যেটা বিজেপিরা আশা করছেন বা প্রচারের আগে থেকে শুরু করেছেন যে 25-এ তারা সরকার ফেলে দেবে, সেদিকে কি এগোবে? প্রশ্ন থাকলো আপনার কাছে।